আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের বিএড কোর্সের সক্রিয় শিক্ষণ, দক্ষতা ও কৌশল এই বিষয়ের আহ, আমরা ধারাবাহিকভাবে পাঠ পরিকল্পনার উপরে ক্লাস নিচ্ছিলাম। আমরা এই পর্যন্ত দুইটি সেশন নিয়েছি পাঠ পরিকল্পনার উপরে, এবং আমাদের আমাদের পুরো প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যে আমরা আমাদের প্ল্যান শেয়ার করেছি যে পরবর্তীতে কি কি ক্লাস হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠ পরিকল্পনার প্রথম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3 লিখা আছে। হুম, এই যে এখানে 3 লিখা আছে, আপনারা স্ক্রিনে দেখে খেয়াল করেন। এখানে 3 লিখা আছে, তার মানে হচ্ছে আগে আরো 2টি পর্ব চলে গিয়েছে এবং সেই 2টি পর্ব অত্যন্ত প্রাসঙ্গিক। আগের 2টি পর্ব যারা দেখেছেন তা- তাদের জন্য ভালো, না দেখে থাকলে অসুবিধা নেই। এমন নয় যে আগের 2টি পর্ব না দেখলে আপনি আজকের এই তৃতীয় পর্ব বুঝতে পারবেন না, তবে ওই দুটো আপনি দেখে নিবেন পরবর্তীতে। চলুন আমরা সামনে আগাই। শুরুতেই আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে ধরুন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে একটি পিজাকে 4 ভাগে ভাগ করলে, 4জনকে ভাগ করে দিলে প্রত্যেকে কতটুকু পাবেন। আবার বলি, একটি পিজা যদি আপনাদেরকে 4জনকে ভাগ করে দেই তাহলে 4জনের প্রত্যেকে কত করে পাবেন। এটা নিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম ক্লাসে। ধরেন এটি গণিত ক্লাস। গণিত ক্লাসে আপনাদেরকে এটা নিয়ে আমি বুঝালাম যে একটি পিজাকে 4 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে হচ্ছে সালামকে 1 ভাগ দিলেন, কালামকে 1 ভাগ দিলেন, জামালকে 1 ভাগ দিলেন, আর ধরেন করিমকে 1 ভাগ দিলেন, তাহলে এরকম যে সবাই 1 ভাগ করে পেল। হ্যাঁ, এখন আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি যে যে এটা কিসের ক্লাস হতে চলছে, আপনি কি বলতে পারবেন? এই যে গণিতের ক্লাসটি আমি কন্ডাক্ট করতে যাচ্ছি, এই গণিত ক্লাসের পাঠ শিরোনাম কি হতে পারে, তা কি আপনি বলতে পারেন? স্যার ভগ্নাংশ, জি স্যার ভগ্নাংশ। খুবই সঠিক বলেছেন, ভগ্নাংশ। আচ্ছা, তাহলে ভগ্নাংশে যে বলতে পারলেন, আমি কিন্তু ভগ্নাংশ বলিনি, বরং আমি একটি পরিস্থিতি সৃষ্টি করেছি এবং আপনাদেরকে জিজ্ঞাসা করেছি যে তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি। ধরেন এটা নিয়ে আমি কিছুক্ষণ গল্প কথা বললাম, না বললাম যে তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি, এবং আমাকে কিন্তু বোর্ডে লিখতে হবে, এইভাবে বোর্ডে লিখতে হবে যে আচ্ছা ঠিক আছে তাহলে এই সালাম পেয়েছে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, তারপরে আমি বললাম যে কালাম পেয়েছে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এটা কিন্তু সবাই বুঝতে পারতেছে। হ্যাঁ, মানে খুব গণিত না বুঝলেও, ভগ্নাংশ না বুঝলেও এটাও কিন্তু বুঝতে পারতেছে যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে আছে। হ্যাঁ, তখন বুঝলে হ্যাঁ ঠিক আছে, এটা হয়েছে। তারপরে আর ধরেন আপনি আরেকটা জিনিস ড্র করলেন। হুম, ধরেন একটা অ্যাপল আপনি ড্র করলেন, অ্যাপল ড্র করে এটাকে 2 ভাগ করলেন, করে বললেন যে বলো তো এটা এখানে কতটুকু আছে। তো বললো যে এখানে হচ্ছে 2-এর 1 আছে। হ্যাঁ, দুই দুই অর্ধেক আছে। তাহলে অর্ধেকের সাথে অর্ধেক যোগ করলে কি হয়? বলা হল অর্ধেকের সাথে অর্ধেক। এইভাবে আপনি জাস্ট তাদেরকে একটা আগ্রহ সৃষ্টি করলেন, মনোযোগ সৃষ্টি করলেন। হ্যাঁ? তাহলে এরপরে আপনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো আজকে আমাদের পাঠের বিষয়টা কি, কি নিয়ে আমরা আজকে কথা বলবো। বললো ভগ্নাংশ। হ্যাঁ ঠিক বলেছো, ভগ্নাংশ। এই কথা বললে আপনি বোর্ডে লিখলেন ভগ্নাংশ, এবং এটা 2 বার 3 বার বললেন। হ্যাঁ, লিখতে লিখতে বলতে হবে এবং বলতে বলতে লিখতে হবে। বলবেন যে ভগ্নাংশ, তোমরা সবাই খাতা বের করো, ভগ্নাংশ। হ্যাঁ, বললেন যে হ্যাঁ ঠিক, ভগ্নাংশ, তোমরা সবাই খাতা বের করে লেখো ভগ্নাংশ। এই যে কাজটুকু করা হলো। হ্যাঁ, এখন আপনারা লক্ষ্য করেছেন যে শিক্ষক কিন্তু এখানে বলেনি যে আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশ পড়াবো, বরং শিক্ষক একটি পরিবেশ সৃষ্টি করেছে, এবং সেই পরিবেশের সেই পরিবেশের চাপে পড়ে শিক্ষার্থীরা বলছে যে হ্যাঁ, আজকে আপনি ভগ্নাংশ পড়াবেন। তাহলে এই কার্যাবলীর নাম কি, মানে এই যে এই কার্যাবলীর নাম কি, সেটা নিয়ে আমরা এখন কথা বলছি আর কি, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে কিভাবে ক্লাসের শুরুতে শিক্ষার্থীদের আকৃষ্ট করা যায় এবং কিভাবে পূর্বজ্ঞান ও নতুন পাঠের সংযোগ স্থাপন করা যায়। পূর্বজ্ঞান কি? এখানে পূর্বজ্ঞান বলতে আমরা কি বুঝবো? পূর্বজ্ঞান মানে এটা না যে গত ক্লাসে আমরা কোনটা আলোচনা করেছি, আজকে ভগ্নাংশ পড়বো, গত ক্লাসে হয়তো বা আমরা হচ্ছে গড়ের অঙ্ক করেছি, বৌকিক নিয়মের অঙ্ক করেছি। বিষয়টা এই পূর্বজ্ঞান বলতে এটা না। পূর্বজ্ঞান মানে হচ্ছে আমরা আমাদের বাস্তব জীবনে
আজকে আমরা যে ভগ্নাংশ পড়তে যাচ্ছি, তাহলে ভগ্নাংশ সংক্রান্ত পূর্বজ্ঞান কি? এই যে পিজা, পিজা হচ্ছে আমাদের পূর্বজ্ঞান। তাহলে পিজা আমরা ডেইলি লাইফে, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা পিজা খাই, আমরা হচ্ছে আপেল ভাগ করে খাই। তারপরে এই যে মানে যে ভাগের যে একটি একটি যে কার্যক্রম, এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে থাকে। তাহলে এই পূর্ব জ্ঞানের সাথে নতুন পাঠের সংযোগ স্থাপন করাটাই হচ্ছে আজকে আমরা শিখবো যে কিভাবে এটা করতে হবে, এবং এর সাথে লেসন প্ল্যানের কি সম্পর্ক। হ্যাঁ, পাঠ পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি, কাজে আপনাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হতে পারে যে পাঠ পরিকল্পনার সাথে এই এটার কি সম্পর্ক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এতক্ষণে আমি আপনাদেরকে ডেভিড অসওয়েলের শিখন তত্ত্ব নিয়ে একটু কথা বলবো। এই তত্ত্বটি, এই এই ডেভিড অসওয়েলের এই তত্ত্বটি, ডেভিড অসওয়েলের এই শিখন তত্ত্ব হচ্ছে আপনারা শিখন যাচাই মডিউলে পেয়েছেন নিশ্চয়ই। আব্দুর রশিদ চৌধুরী স্যার হয়তো বা এটা নিয়ে ক্লাস নিয়েছেন, না নিয়ে থাকলে কালকে বা পরশুদিন তিনি এটা নিয়ে ক্লাস নিতে পারেন। আচ্ছা, ডেভিড অসওয়েল, তার হচ্ছে তিনি 1968 সালে তার প্রকাশিত এডুকেশনাল সাইকোলজি এ কগনিটিভ ভিউ, এই গ্রন্থে অর্থপূর্ণ শিখন নিয়ে তিনি কথা বলেছেন। হ্যাঁ, অর্থপূর্ণ শিখন তত্ত্ব প্রবর্তন করেছেন, মিনিংফুল লার্নিং। অর্থপূর্ণ শিখন তত্ত্ব মানে হচ্ছে মিনিংফুল লার্নিং থিওরি নিয়ে তিনি কথা বলেছেন, এবং সেখানে তিনি বলেছেন পূর্বজ্ঞান, একজন শিক্ষার্থী নতুন কোনো তথ্য শেখার পূর্বে ওই বিষয়ে যা জানে তাই নতুন জ্ঞান অর্জনের মূল ভিত্তি। তাহলে এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসে যে পূর্বজ্ঞান বলতে কি বোঝায়। পূর্বজ্ঞান হচ্ছে নতুন কোনো তথ্য শেখার পূর্বে ওই বিষয়ে শিক্ষার্থী যা জানে তাই নতুন জ্ঞান অর্জনের মূল ভিত্তি। আচ্ছা, যাই হোক, সংশ্লেষের বাংলা হচ্ছে সিনথেসিস। আচ্ছা, আমরা জানি অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ, আর সংশ্লেষণ মানে হচ্ছে সিনথেসিস। মানে অ্যানালাইসিসের পরের ধাপটা হচ্ছে সিনথেসিস, বিশ্লেষণের পরে হচ্ছে সংশ্লেষণ। আচ্ছা, নতুন তথ্যকে শিক্ষার্থীর মস্তিষ্কে বিদ্যমান পূর্বজ্ঞানের কাঠামোর সাথে যুক্ত করতে হবে। একে তিনি মুখস্থ বিদ্যার বিপরীত এবং দীর্ঘস্থায়ী শিক্ষণ প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন। কে করেন? অসবেল। তাহলে ডেভিড অসবেল বলেছে যে পূর্ব জ্ঞান যাচাই করে তারপরে হচ্ছে পরের ধাপে যেতে হবে। আচ্ছা, এক্ষেত্রে অগ্রগামী সংগঠক বলতে তিনি একটা কনসেপ্ট দিয়েছেন, অগ্রগামী সংগঠক। আচ্ছা, 1960 সালে অসবেল শিক্ষাক্ষেত্রে অগ্রগামী সংগঠক বা অ্যাডভান্স অর্গানাইজার্সের ধারণাটি প্রবর্তন করেন। এটি হলো পাঠদানের শুরুতে ব্যবহৃত একটি সংক্ষিপ্ত পরিচিতিমূলক কাঠামো যা শিক্ষার্থীদের পূর্বজ্ঞানের সাথে নতুন পাঠের সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আচ্ছা, আমি আজকে আপনাদের পূর্বজ্ঞান যাচাই করেছি এবং একটি অগ্রগামী সংগঠক দিয়েছি। সেই অগ্রগামী সংগঠকের মধ্যে কি ছিল, কিসের এক্সাম্পল ছিল? আজকে আমার অগ্রগামী সংগঠকের মধ্যে কিসের এক্সাম্পল ছিল? আচ্ছা, ভগ্নাংশের ক্লাসে যদি আপনি অগ্রগামী সংগঠক হিসেবে পিজার এক্সাম্পলটা নিয়ে এসে ভগ্নাংশ শেখান, তাহলে এটা হচ্ছে অগ্রগামী সংগঠক। এবং ডেভিড অসবেল বলেছেন যে এর ফলশ্রুতিতে শিখন দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ, কারণ যতদিন সে তার মনের মধ্যে পিজার কথাটি মনে থাকবে, পিজার কথাটি শিক্ষার্থীদের কেন মনে থাকবে, যেহেতু এটা প্রাত্যহিক জীবনের একটি প্রত্যক্ষ উদাহরণ আপনি নিয়ে আসছেন, এই জন্য পিজার কথা তাদের মনে থাকবে। ফলে ভগ্নাংশটাও তাদের মনে থাকবে, এবং ভগ্নাংশের বাস্তব প্রয়োগ পিজার মাধ্যমে তার শিখন দীর্ঘস্থায়ী হবে, এবং এটাই ডেভিড অসবেল বলেছেন। আচ্ছা, পাঠ পরিকল্পনার সাথে প্রথম 5 মিনিটের সম্পর্ক রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখতেছি যে পাঠ পরিকল্পনার প্রথম 5 মিনিটস, ফার্স্ট 5 মিনিটসে কি করতে হয়। আচ্ছা, পাঠ পরিকল্পনার প্রস্তুতির ঘরে আপনারা যারা ডাউনলোড করেছেন পাঠ পরিকল্পনা গুগল ড্রাইভে, আপনাদেরকে লিংক দিয়েছি। আমাদের নোটিশ গ্রুপে অথবা লার্নার্স গ্রুপে আপনাদেরকে লিংক দিয়েছি, সেখানে পাঠ পরিকল্পনা যারা ডাউনলোড করতে পেরেছেন ধন্যবাদ আপনাদেরকে। ওইখানে দেখবেন প্রস্তুতি নামে একটা লেখা আছে, আছে, একটা সারি আছে, সেখানে পাঠ ঘোষণা সম্পর্কে আলোচনা করতে হয়। হ্যাঁ, এবং পাঠ ঘোষণার মধ্যে আপনাদেরকে হচ্ছে কিভাবে পাঠ ঘোষণা করতেছেন সেটা ওখানে লিখতে হয়। আচ্ছা, আর এই বিএড কোর্সের মধ্যে আপনাদেরকে পাঠ ঘোষণা আমরা দেখব যে আপনি পাঠ ঘোষণা করতেছেন, ক্লাসে বোর্ডে দাঁড়িয়ে পাঠ ঘোষণা করতেছেন, সেটা আমরা পর্যবেক্ষণ করব। আপনার এই পাঠদান অনুশীলন পাঠদান অনুশীলনকে আমরা পর্যবেক্ষণ করব, এবং আপনাকে আমরা মূল্যায়ন করবো যে আপনি পাঠ ঘোষণা করতে পারছেন কিনা। এরকম একটি বাস্তব উদাহরণ টেনে নিয়ে এসে আপনি বোর্ডে শিরোনাম লিখতে পারতেছেন কিনা। হ্যাঁ, এই জিনিসটা আমরা দেখব। তাহলে পাঠ ঘোষণা সম্পর্কে আমাদের সামনে আরো বিস্তারিত আলোচনা আছে, তবে আপনারা চাইলে ইউটিউবে পাঠ ঘোষণার উপরে আমাদের গত বছরের একটি খুবই মানে সুন্দর করে একটা ভিডিও তৈরি করা হয়েছে, এবং প্রায় 15-20 জন স্টুডেন্টের পাঠ ঘোষণার নমুনা মানে প্র্যাকটিস দেয়া আছে সেখানে, সেই ভিডিওতে। এটা দেখলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আচ্ছা, তাহলে কি বুঝলাম আমরা, যে প্রথম 5 মিনিটে পাঠ ঘোষণা করতে হয়, এবং সেখানে ডেভিড স্যার অসবেলের, লিঙ্কটা দিয়ে দিন প্লিজ। এবং সেখানে আচ্ছা জি, এবং সেখানে প্রথম 5 মিনিটের মধ্যে অগ্রগামী সংগঠকটা
থাকে এবং ডেভিড অসবেলের সাথে এটার লিঙ্ক আছে। আচ্ছা, প্রথম 5 মিনিট কেন গুরুত্বপূর্ণ? মনোযোগ সৃষ্টি হয়। এখানে দেখবেন মনোযোগ সৃষ্টি হয়, আগ্রহ তৈরি হয়, পাঠের সাথে সংযোগ হয়। তিনটাই হয়েছে কিনা আমি যে এক্সাম্পলটি আপনাদেরকে দিয়েছি এতে তিনটাই মানে সংগঠিত হয়েছে কিনা? মনোযোগ সৃষ্টি হয়েছে আপনাদের, আগ্রহ তৈরি জি স্যার। হয়েছে, পাঠের সাথে সংযুক্ত হয়েছে এবং কোনোভাবেই অপ্রাসঙ্গিক ছিল না। আচ্ছা, ক্লাসের শেষ অংশের সাথে প্রথম অংশ মিলিয়ে দিতে হবে। এটাও ডেভিড অসবেলের কথা। ক্লাসের শেষ অংশের সাথে প্রথম অংশ মিলিয়ে দিতে হবে। আমরা অনেক সময় ক্লাস নেই যে এরকম সরল রেখার মতো ক্লাস নেই, অর্থাৎ শুরু করি একটা দিয়ে শেষ হয় আর এক জায়গায়, কিন্তু না, ডেভিড অসবেল বলেছেন যে আপনাকে এরকম রিং এর মতো হতে হবে, অর্থাৎ যদি এখান থেকে শুরু হয় তাহলে ঘুরে আবার এখানে এসে শেষ করতে হবে। প্রথম অংশের সাথে শেষ অংশের লিঙ্ক করে দিতে হবে, এটা ডেভিড অসবেলের কথা। আচ্ছা, ডেভিড অসবেল তিনি কি বলেছেন? অসবেলের তত্ত্ব অনুযায়ী একটি আদর্শ ক্লাসের শুরুতে এবং শেষে যা ঘটে তার একটি সুনির্দিষ্ট যৌক্তিক সংযোগ থাকে। শুরুর অংশ অগ্রগামী সংগঠক বা অ্যাডভান্স অর্গানাইজার। ক্লাসের শুরুতে শিক্ষক যে পূর্বজ্ঞান বা মূল ধারণার অবতারণা করেন তাকে অগ্রগামী সংগঠক বলেছেন। এটি নতুন পাঠ্য বিষয়বস্তুকে সহজে গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের মস্তিষ্কে একটি মানসিক কাঠামো তৈরি করে। মানসিক কাঠামো মানে কগনিটিভ স্ট্রাকচার তৈরি করে। দুই, শেষ অংশ সমন্বয়ী সামঞ্জস্য বিধান। সমন্বয়ী সামঞ্জস্য বিধান অর্থাৎ ইন্টিগ্রেটিভ রিকনসিলিয়েশন বা সমন্বয়ী সামঞ্জস্য বিধান দ্বিতীয় অংশকে বলে। তাহলে প্রথম অংশটা হচ্ছে কগনিটিভ স্ট্রাকচার, প্রথম অংশটা হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার, আর দ্বিতীয় অংশ হচ্ছে ইন্টিগ্রেটিভ রিকনসিলিয়েশন। আচ্ছা, ক্লাসের শেষে যখন নতুন শেখা তত্ত্বগুলোকে শুরুর ধারণার সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তাকে সংশ্লেষ বা সমন্বয়ী সামঞ্জস্য বিধান বলে। সমন্বয়ী সামঞ্জস্য বিধান, যার ইংরেজি হচ্ছে ইন্টিগ্রেটিভ রিকনসিলিয়েশন। এর মাধ্যমে শিক্ষার্থী বুঝতে পারে যে ক্লাসের শুরুতে দেয়া মূল ধারণার সাথে আজকের নতুন শেখা বিষয়গুলো কিভাবে সম্পর্কিত। এটা মুখস্থ করার মতো একটা বিষয়। হ্যাঁ, একজন ভালো শিক্ষক এই জন্য ভালো যে তিনি আসলে শুরুতে যা দিয়ে উদ্দীপ্ত করেন শিক্ষার্থীদেরকে শেষে আবার সেটার সাথে মিলিয়ে দেন এবং তিনি বলে দেন যে আজকে আমরা যা শিখলাম তা হচ্ছে বাস্তবে এইভাবে এইভাবে আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। তাহলে অ্যাডভান্স অর্গানাইজারে যা দেখানো হবে শেষে এসে ইন্টিগ্রেটিভ রিকনসিলিয়েশন বা সমন্বয় সামঞ্জস্য বিধান করে সেটা মিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে অনেকটা এরকম রিং এর মতো হবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত লিঙ্কটা। উদাহরণ দিবেন স্যার? উদাহরণ, আচ্ছা, হ্যাঁ, শুরু থেকে আপনি আমার পিজার উদাহরণটি পেয়েছিলেন। সেখানে ভগ্নাংশ ক্লাসটি শেষে যদি আবার কেউ এসে আবার পিজার উদাহরণের সাথে মিলে যে আমরা ঠিক আছে তাহলে পিজাকে আমরা যেভাবে ভাগ করেছিলাম এবং আমরা 4 জনে 4টি অংশ নিয়ে যেভাবে আমরা করেছি, এই যে আজকে ভগ্নাংশের অঙ্ক শিখলাম, ভগ্নাংশের অঙ্ক শেখার মাধ্যমে আমরা দেখলাম যে এই যে পিজাকে যে আমরা 4 জনে ভাগ করলাম কিভাবে এগুলোকে যোগ করলে কিন্তু আবার সেই পূর্ণাঙ্গ একটা পিজা হয়ে যাচ্ছে। তাহলে গোটা আস্ত একটি সংখ্যাকে যে ভাগ ভাগ করে আবার সেগুলোকে যোগ করা যায়, করলে আবার মূল সংখ্যা হয়ে যায়। এই জিনিসটা কিন্তু ক্লাসের শেষে আবার শিক্ষক মিলিয়ে দিতে পারেন। তাহলে শুরু হলো যা দিয়ে আবার সেইখানে এসে আবার শেষ হলো। এটা হলো পিজার গণিতের উদাহরণ দিলাম। যদি ইংলিশ ইংলিশ হয় তাহলে ইংলিশে এরকম করা যায়, যে কোনো বিষয়ে হোক সেটা করা যাবে। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই, কেন এটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ব্যাপারে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষার্থীকে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে, দীর্ঘস্থায়ী শিখন হয়। ক্লাসের প্রথম অংশের মূল ধারণার সাথে শেষ অংশের নতুন তথ্য মিলে গেলে শিক্ষার্থীর মস্তিষ্কে একটা স্থায়ী জ্ঞানীয় মানচিত্র বা কগনিটিভ ম্যাপ তৈরি হয়। আচ্ছা, এরকম হয় না অনেক সময় যে আমরা ক্লাসে যা পড়ছি বাস্তব জীবনের সাথে সেগুলো আমরা মিলাতে পারি না? এটা এই জন্য মিলাতে পারি না যে আমরা শিক্ষক হিসেবে শুরুতে প্রথম 5 মিনিটে আমরা ওই রকম কাজ করতে পারিনি। এই জন্য আমাদের আজকের সেশনে যেহেতু ফার্স্ট 5 মিনিটস কি করতে হয় সেটা আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, প্রথম 5 মিনিটে কি করতে হয় আমরা সেটা নিয়ে কথা বলতেছি। প্রথম 5 মিনিটে ওইটা দেখাতে হবে যেটা হচ্ছে আমার পাঠের আজকে মূল বিষয়। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন, আপনি হয়তো বা নেননি কিন্তু আপনার কলিগ অথবা আপনার পরিচিত অথবা আপনি যাদের কাছে পড়েছেন বাল্যকালে, এরকম কি কখনো হয়েছে কিনা, এরকম কোনো ফেস করেছেন কিনা আপনারা যে মনোযোগ ধরে রাখা কঠিন ছিল, অথবা আপনার পাশের রুমে অন্য একজন শিক্ষক ক্লাস নিচ্ছে যেখানে মনোযোগ ছিল না? এই কারণ একটাই, সেটা হচ্ছে যে ইন্ডাকশন হয়নি। ইন্ডাকশন হচ্ছে প্রথম 5 মিনিটে আকর্ষণীয় করে আপনাকে ক্লাস নিতে হবে। এই যে প্রথম 5 মিনিটটা হচ্ছে গুরুত্বপূর্ণ, পাঠের সাথে সম্পর্কিত, শিক্ষার্থী কেন্দ্রিক। আচ্ছা, আমরা আজকে শিক্ষার্থী কেন্দ্রিক নিয়ে বিস্তারিত কথা আছে আমাদের। এখন হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজারের মধ্যে কি ছবি দেখাতে হবে? না, এটা জরুরি না যে আপনাকে ছবি দেখাতে হবে, আপনি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন আবার এত বেশি হবে না যে প্রশ্নের উত্তর দিতে দিতে শিক্ষার্থীরা কাহিল হয়ে গেছে।
প্রশ্ন হয়তো বা সর্বোচ্চ 3টা দিতে হইতে পারে। অর্থাৎ ওই সংখ্যক প্রশ্ন করতে হবে যেই প্রশ্নগুলো দিয়ে আপনি পাঠ ঘোষণায় যেতে পারেন। আমাদের টার্গেট হচ্ছে পাঠ ঘোষণা করতে হবে, হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে পাঠ ঘোষণা করতে হবে। আচ্ছা, পাঠ ঘোষণা করতে অতিরিক্ত বিলম্ব করা যাবে না। ধরেন আহ, ধরেন আপনি একটা প্রশ্ন করলেন যে আচ্ছা ঠিক আছে, উম, এটা কি হয়, বললো যে এটা যেরকম হয়, এটা কি হয়, এটা এরকম হয়। আচ্ছা, উম, ধরেন আমি ত্রিভুজ পড়াবো আপনাদেরকে, হ্যাঁ, আজকে আমি ত্রিভুজ পড়াবো। এখন আমি আমার হাতে কিছু কলম নিয়ে আসছি, আমি কলম নিয়ে এসে আমি বলতে চাচ্ছি যে আমার 2 হাতে 10 আঙ্গুল, কাজে 10টি আঙ্গুল দিয়ে আমি এই 3টি কলমকে এমন ভাবে ধরলাম যা ত্রিভুজ আকৃতির মতো হচ্ছে। তাহলে আমি শুরুতে বললাম যে বলো তো এগুলো কি। শিক্ষার্থীরা বললো এগুলো কলম। কয়টি কলম? 3টি কলম। আচ্ছা, এরপরে আমি ওই আকৃতি তৈরি করলাম, তৈরি করে বললাম যে বলো তো এটা কি। তারা বললো ত্রিভুজ। তাহলে এখানে কয়টি প্রশ্ন দেখতে পাচ্ছেন? 3টি প্রশ্ন। প্রথমে আমি বললাম যে এটা কি, বললো কলম। দ্বিতীয় প্রশ্ন, এখানে কয়টি কলম, বললো 3টি কলম। তাহলে 3টি কলমে কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। যদি 4টি কলম হতো তাহলে কিন্তু ত্রিভুজ হতো না। তাহলে 3টি কলম নিয়ে গিয়েছি আমি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কয়টি কলম, বললো 3টি কলম। এরপরে এভাবে শেপ তৈরি করে বলা হলো যে আমি 2 হাত দিয়ে এভাবে শেপ তৈরি করে বললাম যে এটা কি হয়েছে, বললো এখানে ত্রিভুজ হয়েছে। বলো তো আজকে আমাদের পাঠের বিষয় কি। শিক্ষার্থী বললো ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এরকম সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেল। শিক্ষার্থীরা এখানে কি শিখলো? শিক্ষার্থীরা শিখলো যেখানে 3টি বাহু আছে, এবং আমি আজকে ত্রিভুজ পড়াবো এটা বললে শিক্ষার্থীরা যে যার মতো খেলাধুলা করতো এবং অমনোযোগী থাকতো। তা না করে আপনি শিক্ষার্থীদেরকে প্রশ্ন করলেন, ফলে তাদের মনোযোগ আকৃষ্ট করলেন, করে যখন এইভাবে করতে থাকলেন তখন এটা অ্যাডভান্স অর্গানাইজার হয়ে গেল। এবং আপনার পাঠ ঘোষণা করতে সুবিধা হলো। আপনার বলতে হলো না যে আজকে আমি ত্রিভুজ নিয়ে পড়াবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনা, এটা বলতে হলো না, বরং শিক্ষার্থীরাই মনোযোগী হয়ে গেল এবং আপনার সাথে অংশগ্রহণ করলো। আচ্ছা, তাহলে প্রশ্ন করা যায়, ছবি দেখানো যায়, ছোট গল্প বলতে পারেন, ভিডিও দেখাতে পারেন, সমস্যা বা ধাঁধা বা পাজল দিয়েও আপনি ক্লাস শুরু করতে পারেন। তাহলে এগুলো করতে হবে প্রথম কয়েক মিনিটের মধ্যে, এটা করে ফেলতে হবে। নেক্সট দেখেন, এটা একটা হচ্ছে ম্যানার, হ্যাঁ, শিক্ষকের একটা ক্লাসরুম এটিকেট বা ক্লাসরুম ম্যানার। যে প্রথম 3-4 মিনিটের মধ্যে শিক্ষার্থীদের মাধ্যমে পাঠের বিষয় উচ্চারণ করিয়ে শিক্ষক পাঠ ঘোষণা করবেন। সঙ্গে সঙ্গে পাঠ শিরোনাম বোর্ডে লিখে আন্ডারলাইন করে শিক্ষার্থীদের খাতায় লিখতে বলবেন। এটা কিন্তু আমরা দেখি যে আপনি কি বোর্ডে লিখছেন কিনা, পাঠ ঘোষণার সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করতেছেন কিনা, শিক্ষার্থীদের খাতায় লিখতে বলতেছেন কিনা। কিভাবে বলতে হবে শিক্ষার্থীদের? যে আজকে আমরা ত্রিভুজ পড়াবো, তোমরা খাতায় লিখো। তোমরা সবাই ডায়েরি বের করো অথবা খাতা বের করো, ওখানে তোমরা সবাই লিখো। তো লিখেছে তো, এরকম আবার কনফার্ম করতে হবে। এই তোমরা সবাই লিখো, লিখেছে তো, কে কে লিখে নাই দেখি। তখন সবাই বলবে যে আমি লিখেছি। এই যে এতটুকু করার মাধ্যমেই কিন্তু পুরো ক্লাস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আচ্ছা, পাঠ ঘোষণার দুটি ফলাফল একদম ইমিডিয়েট ফলাফল পাওয়া যায়। একটি হচ্ছে মনোযোগ, আরেকটি হচ্ছে আগ্রহ। মনোযোগ এবং আগ্রহ, এই কথা বলবেন না, মিউট করে রাখেন। মনোযোগ এবং আগ্রহ, মনোযোগ এবং আগ্রহ। তাহলে মনোযোগের ইংরেজি কি? মনোযোগের ইংরেজি কি? attention sir, হ্যাঁ, থ্যাংক ইউ। attention, আর আগ্রহ, interest, interest, এই বিষয়ে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে সামনে মনোযোগ এবং আগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এবং এই দুটো টেকনিক্যাল দুটো শব্দ, হ্যাঁ, এডুকেশনে বা শিক্ষা বিজ্ঞানে দুটো টেকনিক্যাল শব্দ, আগ্রহ এবং মনোযোগ। আচ্ছা, মনোযোগ, প্রথমে আসি মনোযোগ নিয়ে। মনোযোগ কি? তাহলে আমরা কিন্তু বিচ্যুত হই নাই, আমরা কথা বলছি প্রথম 5 মিনিটে কি করতে হয়, শিক্ষক ক্লাসের প্রথম 5 মিনিটে কি করতে হয় সেগুলো নিয়ে কথা বলতে গিয়ে মনোযোগের বিষয়টি চলে আসলো। মনোযোগ কি? শিক্ষার্থীর মানসিক ফোকাস, কোনো বিষয় বা উদ্দীপকের দিকে, কোনো বিষয় বা উদ্দীপকের ওই দিকে যে মনোযোগ দেওয়া। আচ্ছা, focus দেওয়া, জি, শিক্ষক হঠাৎ একটি ছবি দেখালো, সবাই তাকালো। সবাই যেহেতু তাকালো তার মানে মনোযোগী হয়েছে। নট নেসেসারি যে তাদের আগ্রহ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমরা ক্লাসে আমাদেরকে বুঝতে হবে যখন সবাই মনোযোগী হয়েছে তখন কি অ্যাকচুয়ালি তারা মনোযোগী হয়েছে নাকি আগ্রহী হয়েছে, এটা আমাকে বুঝতে হবে। আমি যখন ক্লাসে পড়াচ্ছি মাঝে মাঝে আমাকে মনোযোগী করতে হয়, আবার মাঝে মাঝে আমাকে আগ্রহী করতে হয়। কোন সময় আমি তাদেরকে মনোযোগী করছি আর কোন সময় আমার উদ্দেশ্য আগ্রহী করা, এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে হবে একজন শিক্ষককে। অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, যার কোনো প্রশিক্ষণ নাই, তিনি কিন্তু বুঝতে পারেন না যে কোনটা মনোযোগ আর কোনটা আগ্রহ, কোনটা কখন করতে হয়, এটা তিনি জানেন না। কিন্তু যেহেতু আপনারা শিক্ষা বিজ্ঞান নিয়ে অ্যাডভান্স লার্নিং করতেছেন, সুতরাং আপনাদের এই জিনিসটা জানতে হবে যে কখন হচ্ছে অ্যাটেনশনের বিষয় আর কখন হচ্ছে ইন্টারেস্টের বিষয়। আচ্ছা, আচ্ছা, এখন শিক্ষক যে ছবি দেখালো শিক্ষার্থীরা চাইলে কিন্তু নাও তাকাতে পারতো। তার মানে তাকানোর কাজটা নির্বাচনিক। অর্থাৎ শিক্ষার্থীরা কি তাকাবে কি তাকাবে না, সেটা শিক্ষার্থীরা চাইলে করতে পারে।
তাহলে শিক্ষক এমন একটা ইন্টারভেনশন দিয়েছেন বা শিক্ষক এমন একটি ব্যবস্থা করেছেন যার দরুন শিক্ষক এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যার দরুন শিক্ষার্থীরা হচ্ছে আত্মসমর্পণ করলো আপনার কাছে এবং আপনার দিকেই মনোযোগী হলো। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, মনোযোগ আমরা দেখলাম, এখন হচ্ছে মনোযোগ অস্থায়ী ফোকাস। মনোযোগটা অস্থায়ী হয়, মনোযোগ কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, কিছুক্ষণ পরে মনোযোগ নষ্ট হয়ে যায় আবার। ধরুন আপনি তাদেরকে বললেন কোন একটা দিকে দেখার জন্য, তারা দেখলো, আপনি কোনো শাউট করলেন অথবা কোনো নয়েজ করলেন, হ্যাঁ, কোনো কিছু উজ্জ্বল কোনো কিছু দেখালেন, তারা মনোযোগী হলো, কিন্তু এটি অস্থায়ী ফোকাস। দীর্ঘস্থায়ী কোনটা? আগ্রহ দীর্ঘস্থায়ী। তাহলে মনোযোগ শুরু করে, আগ্রহ ধরে রাখে। মনোযোগী হলে আপনি গণিতের ক্লাসে অংশগ্রহণ করলো, কিন্তু আরো অংশগ্রহণ করবে কিনা, আরো ডিপ লার্নিং হবে কিনা, বাড়ির কাজ পর্যন্ত তারা আপনাদের এই মানে এই এটা বাড়ির কাজ পর্যন্ত গড়াবে কিনা, এর পরের দিন বাড়ির কাজ করে আপনার কাছে নিয়ে আসবে কিনা, এটা কিন্তু আগ্রহের বিষয়। মনোযোগ না থাকলে শুরুই হয় না, আর আগ্রহ না থাকলে ঠিক লার্নিংটা টিকে না বা স্থায়ী হয় না। তাহলে শিখন স্থায়ী করার জন্য আগ্রহটা ইম্পর্টেন্ট, আর তাৎক্ষণিক স্টার্টিং এর জন্য মনোযোগটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল। বলেন, নাম বলেন। স্যার এই যে আগ্রহ আর মনোযোগের কথা, যে ফোকাসটা যেটা হয়, যে দীর্ঘস্থায়ী হয় না, আমি যেটা ক্লাস নিতে গিয়ে দেখেছি, বিশেষ করে যে আপনার বিজিএস নামটা একটু বাংলাদেশ বলবেন, এন্ড গ্লোবাল এই স্টাডিজ। এই নামটা বলবেন। শারমিন, আক্তার। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ, বলেন। স্যার, আমি আমি আমার পার্সোনাল বা অভিজ্ঞতা বলতেছি, যখন আমি মানে বিজিএস টা নিই ক্লাস 3 কিংবা 4-এ, তখন তো আসলে ওইখানে আমার বইয়ের পিকচারটা আমি দেখাতে পারি, ওই যে আপনি যেটা বললেন তাৎক্ষণিক একটা ফোকাস আসে, সেকেন্ডেই ওরা চেঞ্জ হয়ে যায়। মানে ওদের কোনো, আমি যেটা দেখেছি, আগ্রহ নাই। তো ওই ক্ষেত্রে কি করা যায় যদি একটু বলতেন। মানে 20 জনের মধ্যে হয়তো 2 থেকে 3 জনের আগ্রহ আছে, বাকিদের টোটালি ওদের কোনো আগ্রহ নাই, তখন আমার কি করা উচিত? আচ্ছা, এখানে মানে মানে শিক্ষার্থীদের লার্নিং স্টাইলের সাথে মিল রেখে, লার্নিং স্টাইল আমরা জানি যে মাল্টি মোডাল ক্লাস নিলে তখন আপনি শিক্ষার্থীদের বুঝতে পারবেন যে কাকে কোন চ্যানেলে ধরতে হবে। হ্যাঁ, কে হচ্ছে হুম। অডিটরি লার্নার, কে ভিজুয়াল লার্নার, একটা ক্লাসিফিকেশন আছে, এক নাম্বার ওয়ান। এরপরে হচ্ছে গোল ওরিয়েন্টেশন আছে। হ্যাঁ, গোল ওরিয়েন্টেশন মানে হচ্ছে যে মাস্টারি ওরিয়েন্টেশন, তাকে আপনি কোন ভাবে দেখাবেন, হ্যাঁ, কোন ভাবে কোন কথা বলে আকৃষ্ট করবেন। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে বলবর্ধক বা রিইনফোর্সমেন্ট আছে। রিইনফোর্সমেন্ট মানে কি হচ্ছে নেগেটিভ রিওয়ার্ড এবং হচ্ছে সরি নেগেটিভ নেগেটিভ এবং হচ্ছে পজিটিভ। পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে রিওয়ার্ড, আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে পানিশমেন্ট। এই তিনটা হুম জিনিস হুম। এর প্রয়োগ আছে এখানে, সূক্ষ্ম সূক্ষ্ম প্রয়োগ আছে। আচ্ছা, পাশাপাশি শ্রেণী ব্যবস্থাপনা বা শ্রেণী বিন্যাস আছে, কোনো শৃঙ্খলার কোনো ব্যাঘাত ঘটতেছে কিনা সেগুলো আছে। অনেক রকম ছোট ছোট পয়েন্ট আছে, সবগুলোর সমষ্টি হচ্ছে আপনি ক্লাসের ভালো পারফরমেন্স। হ্যাঁ, সবগুলোর হ্যাঁ। সমষ্টি হচ্ছে ভালো পারফরমেন্স ক্লাসে। তো এই আজকের এইটা শেষে হয়তো বা আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন, আমরা স্লাইডগুলো শেষ করি। হ্যাঁ, জি স্লাইডগুলো শেষ স্যার। করি। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে মনোযোগ। আচ্ছা, শিক্ষক পিজার ছবি দেখালো, মনোযোগী হলো, কিভাবে ভাগ করব, এটা এর মাধ্যমে কিন্তু আগ্রহ তৈরি হলো। কিভাবে আমরা ভাগ করতে পারি, এই যে একটা, তারা বুঝতে পারলো যে পিজা যেরকম ভাগ করা যায় বা ভাগ করতে হয়, পিজা ভাগ করার সাথে ভগ্নাংশ শেখার একটা সম্পর্ক আছে, বাস্তব প্রয়োগ আছে। সুতরাং তাদের আগ্রহটা বাড়লো। অর্থাৎ শিক্ষার্থীদের আগ্রহটা তখন বাড়ে যখন তারা বাস্তবে এর কোনো কিছুর প্রয়োগ দেখে। প্রয়োগবিহীন কোনো পাঠ নাই। প্রয়োগবিহীন অর্থাৎ এমন কোনো টিচার নাই যে বলবে যে আমি এমন একটা সাবজেক্ট পড়াচ্ছি যে সাবজেক্টে প্রয়োগের কোনো কারবার নাই, প্রয়োগের কোনো ব্যাপার নাই, বিষয় নেই, প্রয়োজনীয়তা নেই, এমন কোনো সাবজেক্ট নেই, এমন কোনো টিচার নাই। যদি কেউ বলে যে আমার সাবজেক্টে হচ্ছে কোনো প্রয়োগের ম্যাটার নেই, তাহলে আমরা তাকে চ্যালেঞ্জ করি এবং বলি যে আপনি নিয়ে আসেন আপনার সাবজেক্ট এবং দেখাই দিয়ে কোথায় প্রয়োগ আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটা উদাহরণ দেখলাম। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি কি মনোযোগ এবং আগ্রহের মধ্যে পার্থক্যটা দেখতে গিয়ে একটি এক্সাম্পল দেখলাম। আচ্ছা, নেক্সট, কিভাবে মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি করা যায়। আচ্ছা, যেটা আমরা আগে বলেছি যে পাঠ ঘোষণার কার্যকরী উপায়টা অবলম্বন করতে হবে, এটা আমাদের ডান। শুরুতেই শিক্ষার্থীদের চিন্তা করতে বাধ্য করতে হবে। শুরুতেই শিক্ষার্থীদেরকে চিন্তা করতে বাধ্য করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা চিন্তা করবে, শিক্ষক চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছে তা না, শিক্ষার্থীদেরকে তিনি চিন্তা করবেন। তাহলে শিক্ষার্থীদেরকে যে এঙ্গেজ করতেছেন, হ্যাঁ, শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে হবে। এটা এটা কি হচ্ছে তাহলে? এঙ্গেজিং প্যাডাগজি এবং শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান পদ্ধতি। হ্যাঁ, যদি দেখা যায় যে ক্লাস আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে,
তার মানে হচ্ছে ক্লাস কন্ট্রোল করতে আমি ব্যর্থ হচ্ছি। আমি হয়তোবা শিক্ষক কেন্দ্রিক পাঠদান পদ্ধতি অবলম্বন করতেছি, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদানে অবলম্বন করলে শিক্ষার্থীরা ব্যস্ত থাকতো, তারা পার্টিসিপেট করতো, তারা দলীয় কাজ করতো। তাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখলে ওই লার্নিং আউটকামটা অর্জন করা সম্ভব হবে, যেই লার্নিং আউটকাম নিয়ে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, সাধারণ ভুল: সরাসরি বই খুলে পড়ানো, লম্বা চওড়া লেকচার দেওয়া, শিক্ষার্থীদেরকে নিষ্ক্রিয় রেখে শিক্ষক খুব সক্রিয় থাকে ক্লাসে, ওই ক্লাসে বিশৃঙ্খলা হতে পারে এবং এটা হয়ে থাকে। আপনাদের বাস্তব অভিজ্ঞতা শুনলে 101টা এক্সাম্পল আপনি দিতে পারবেন যে শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করা অনেক মুশকিল। আচ্ছা, নেক্সট, এটা আমরা বলেছি। এখান থেকে যেটি নেওয়ার বিষয় সেটা হলো শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান পদ্ধতিটা হচ্ছে আমরা অবলম্বন করব। আচ্ছা, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদানের উপরে পরে আপকামিং একটা লম্বা চওড়া ক্লাস আছে, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান বনাম শিক্ষক কেন্দ্রিক পাঠদান। আচ্ছা, এখন আসেন, ক্লাস ঘোষণা করলাম, পাঠ ঘোষণা করলাম, আমি এখন পাঠ উপস্থাপন করতেছি। পাঠ উপস্থাপন করার মধ্যে হচ্ছে এই একটা চার্ট আছে, এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাস্টারি অ্যাপ্রোচ, মাস্টারি অ্যাভয়েডেন্স, পারফরমেন্স অ্যাপ্রোচ, পারফরমেন্স অ্যাভয়েডেন্স। এটা দিয়ে কি বোঝায়? এটি হচ্ছে অ্যাচিভমেন্ট গোল থিওরি। অর্থাৎ এটার অ্যান্সার দেয় কোন শিক্ষার্থী কেন শেখে, কোন শিক্ষার্থী কেন শেখে, মানে সবাই তো লার্নিং করতেছে, বাট কেন সবাই, কেন সে শিখতেছে, তার মোটিভেশনটা কি, তার পিছনের ইচ্ছা কি, প্রত্যেকটা মানে ব্যাক ইন দ্য মাইন্ড, অর্থাৎ একজন শিক্ষার্থীর মনের মধ্যে কি খেলতেছে, সে কেন শিখতেছে এটা সে জানে। শিক্ষক সেটা এক্সপ্লোর করবেন এবং বের করবেন যে ওই শিক্ষার্থী কেন শিখে। সে কি জ্ঞানের জন্য শিখতেছে, নাকি দেখেন ওয়ান্টিং টু কমপ্লিট, ওয়ান্টিং টু কমপ্লিট এ টাস্ক ফর দি পারপাস অফ সেলফ ইমপ্রুভমেন্ট। অর্থাৎ অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্টের জন্য শিখতেছে, অর্থাৎ তারা জেনুইন রিয়েলি জ্ঞান অর্জনের জন্য, নিছক জ্ঞান অর্জনের জন্য শিখতেছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড মাস্টারি অ্যাভয়েডেন্স একটা টাইপ আছে, ওই শিক্ষার্থী কি করে, ওয়ান্টিং টু অ্যাভয়েড এ টাস্ক বিকজ দে ফিল দে ওয়ন্ট লার্ন অ্যাজ মাচ অ্যাজ দে নিড টু ইন অর্ডার টু কমপ্লিট দ্য টাস্ক। আচ্ছা, কিছু শিক্ষার্থী আছে যে এরকম টাস্ক যেটা দিচ্ছেন সেটাকে অ্যাভয়েড করতেছে এই জন্য যে তারা হয়তো বা শিখতে পারবে না, এই জন্য ইয়ে করতেছে। আচ্ছা, তার মানে তারা ভয় পাচ্ছে। আচ্ছা, এখন এই স্লাইডের পরে আরো ব্যাখ্যামূলক স্লাইড আছে, কাজে এটা জাস্ট আপাতত মেন শব্দগুলো আপনারা দেখেন: মাস্টারি অ্যাপ্রোচ, মাস্টারি অ্যাভয়েডেন্স, পারফরমেন্স অ্যাপ্রোচ, পারফরমেন্স অ্যাভয়েডেন্স। তার মানে বাম পাশে হচ্ছে পজিটিভ আর ডান পাশে হচ্ছে অ্যাভয়েড করার মতো টেন্ডেন্সি। হ্যাঁ, আমরা যদি এভাবে দুইটা ভাগ করি তাহলে এখানে হচ্ছে তারা হচ্ছে পারফর্ম করতেছে আর এখানে হচ্ছে অ্যাভয়েড করতেছে, ঠিক আছে না? আচ্ছা, পারফরমেন্স অ্যাভয়েডেন্স: দ্য ডেজায়ার টু কমপ্লিট এ টাস্ক ইন অর্ডার টু আউট পারফর্ম এ পিয়ার গ্রুপ। তাহলে দেখেন, প্রথম ধাপে আমরা এখানে এক নম্বরে আমরা কি দেখলাম, এক নম্বরে দেখলাম যে সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, আর দুই নম্বরে কি দেখলাম, দুই নম্বরে দেখলাম যে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য। এক নম্বরে একজন লার্নার শিখতেছে জ্ঞান অর্জন করার জন্য, অন দ্য আদার হ্যান্ড মানে অ্যাট দ্য সেম টাইম কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে পিয়ার গ্রুপের মধ্যে, অর্থাৎ সহপাঠীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিখতেছে। তাহলে এই যে একটা থিওরি আছে অ্যাচিভমেন্ট গোল থিওরি, অ্যাচিভমেন্ট গোল থিওরিতে দেখা যায় যে একজন শিক্ষার্থীকে আপনি যখন আমরা যখন ধরেন ক্লাসের সবাই তো সমান না, ক্লাসের সবাই তো সমান না, তাহলে যেই শিক্ষার্থী হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্টের জন্য বা ফর দ্য সেক অফ লার্নিং জ্ঞান অর্জনের জন্য শিখতেছে, তাকে আপনি একভাবে রিওয়ার্ড দিবেন, আর তাকে আপনি একভাবে বলবেন বা আমরা একভাবে বলবো। আর যে শিক্ষার্থী হচ্ছে গ্রেডিং এর জন্য পড়ছে বা হচ্ছে পিয়ার গ্রুপের মধ্যে বা সহপাঠীদের মধ্যে একটু ভালো করার জন্য, আউট পারফর্ম করার জন্য বা অন্যদের থেকে ভালো করবে, সুপিরিয়রিটি অর্জন করার জন্য যেই করতেছে, তাকে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ বা অন্য ওয়ার্ডে কবজা করতে হবে। আচ্ছা, ডান পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে আপনার ঠিক তার উল্টোটা আর কি। আচ্ছা, আমরা সামনে যাই, এটা নিয়ে ব্যাখ্যামূলক আরো আলোচনা আছে। মাস্টারি ওরিয়েন্টেশন এবং গোল ওরিয়েন্টেশনের সাথে অ্যাটেনশনের সম্পর্ক অত্যন্ত গভীর। আচ্ছা, টাস্ক ফোকাস অ্যাটেনশন, কাজের উপর মনোযোগ। মাস্টার ওরিয়েন্টেশন একজন ব্যক্তি নতুন কিছু শেখে, নতুন কিছু শেখা এবং নিজের দক্ষতা বাড়ানোর উপর মনোযোগ দেয়। এর ফলে তারা পুরো অ্যাটেনশন থাকে কাজটি কিভাবে করা হচ্ছে তার উপরে, বাইরের কোনো পুরস্কার বা ফলাফলের উপরে নয়। তাহলে যারা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেশনে, তাকে যদি আমরা বলি যে তুমি এটা করো, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে, ওই শিক্ষার্থী কিন্তু আপনার কথা মানবে না, কারণ সে তো রিওয়ার্ডের তোয়াক্কা করে না, এবং আপনি তাকে কি মানে পরীক্ষা আসলো কিনা সেটা ম্যাটার করে না, এবং তাকে রিওয়ার্ড দিচ্ছেন কিনা এটা ম্যাটার করে না, সে তো জ্ঞান অর্জন করবে। তাকে আপনি অন্যভাবে
এগিয়ে নেবেন। আচ্ছা, ডিপ প্রসেসিং, গভীর চিন্তা ও মনোযোগ, যখন কেউ মাস্টারি গোল নিয়ে কাজ করে তখন সে বিষয়টিকে গভীরভাবে বোঝার চেষ্টা করে, এই কারণে তার সাস্টেইনড অ্যাটেনশন অনেক বেশি কার্যকর হয়। তো এই যে আমরা যে থিওরি জানলাম। নেক্সট হচ্ছে গোল ওরিয়েন্টেশন, বিশেষ একটি মাস্টারি ওরিয়েন্টেশন। রিডিউস ডিসকাশন, কম মনোযোগ বিচ্যুতি, পারফরমেন্স ওরিয়েন্টেশনে মানুষের মনোযোগ থাকে আমি অন্যদের চেয়ে ভালো করছি কিনা, আমি অন্যদের চেয়ে ভালো করছি কিনা। যতক্ষণ পর্যন্ত সে জানে যে সে অন্যদের থেকে ভালো করছে, তখন ততক্ষণ সে আপনার সাথে আপনার বশীভূত থাকে, সবাই আমাকে কি ভাবছে তার উপরে। এটি মনোযোগ নষ্ট করে। আচ্ছা, কিন্তু মাস্টার ওরিয়েন্টেশন এই রিজিলিয়েন্স অ্যাটেনশন, ব্যর্থতায় মনোযোগ ধরে রাখে, কোনো কঠিন পরিস্থিতিতে বা ভুলের সম্মুখীন হলে মাস্টারি ওরিয়েন্টেড ব্যক্তিরা মনোযোগ হারিয়ে ফেলে না। এই লাইনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করব মাস্টারি ওরিয়েন্টেড যেই শিক্ষার্থীরা আছে তাদের মনোযোগ পাঠের কাঠিন্যতা দেখে, মানে কমপ্লেক্স কোনো লেসন যদি আপনি তাদেরকে থ্রো করেন, তাদের মনোযোগ নষ্ট হয় না। বিকজ তারা হচ্ছে এটাকে ভালোবাসে, যে যতই কঠিন বিষয় দেন আপনি, সে ভালোবাসে, সে আরো শিখতে চায়, সে ব্যর্থ হওয়াটাকে কোনো ভয় পায় না। কিন্তু কারা ব্যর্থ হওয়াটাকে ভয় পায়? যারা হচ্ছে ডান দিকের ক্যাটাগরি। আমি আপনাকে চারটা ছবি দেখিয়েছিলাম, এই যে এখানে বাম পাশে এবং ডান পাশে। ডান পাশেরটা হচ্ছে ব্যর্থতা, যারা ভয় পায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মাস্টারি ওরিয়েন্টেড যারা, যে শিক্ষার্থীরা, তারা মনোযোগ হারিয়ে ফেলে না। ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যে আমরা যখন ইয়ে করি, অবজেকশন দেই যে ক্লাসে মনোযোগ নাই কারো, কথাটা সঠিক না। এই জন্য যে কিছু স্টুডেন্ট তো এমন থাকবে যারা মাস্টারি ওরিয়েন্টেড ওরিয়েন্টেড তারা মনোযোগ ধরে রাখবে। যদি ওই তাদেরকে চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনার পাঠদানের সমস্যা। আপনি হয়তো বা এমন কিছু বলতে পারেন নাই যার দ্বারা মাস্টারি ওরিয়েন্টেড শিক্ষার্থীদেরকে ধরতে পারেন নাই, বুঝতে পারেন নাই যে তাদের চাহিদা অনুযায়ী আপনি কি কোনো কমপ্লেক্স কিছু বলতেছেন কিনা। আমি একটা পাঠকে কিভাবে কমপ্লেক্স করব? একটা পাঠকে কমপ্লেক্স করতে হলে আমাকে গিয়ার হাই করতে হবে, লো থেকে, মানে সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়ার একটা নিয়ম আছে। যে আমি পাঠকে সিম্পল থেকে কমপ্লেক্সে আমি কিভাবে নিব। সিম্পল সিম্পল হচ্ছে কোনো টার্মিনোলজি বললেন বা কোনো ফ্যাক্ট বললেন। হ্যাঁ, সিম্পল থেকে কমপ্লেক্সে যাইতে হলে প্রথমে হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ, এরপরে হচ্ছে কনসেপচুয়াল নলেজ, এর উপরে হচ্ছে প্রসিডিউরাল নলেজ, এবং সবার উপরে হচ্ছে মেটাকগনিটিভ নলেজ। তাহলে আমি যখন ওয়ান আফটার অ্যানাদার সিম্পল থেকে হাইয়ের দিকে যাব, তখন ওই মাস্টারি ওরিয়েন্টেড যারা, তারা আপনার দিকে ঝুঁকবে এবং আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। এই, কি বলেন আপনি? সবাইকে মিউট করে দিলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের ক্লাস তো আরো কিছুক্ষণ চলবে। একজন কাকে কো হোস্ট বানাতে পারি? একটু আপনারা একটু মিউট কাজটা করবেন। কাকে কো হোস্ট বানাতে পারি একটু প্লিজ বলেন। স্যার আমাকে বানাতে পারেন স্যার, মনিরুল ইসলাম। পাবো কোথায় জি আপনাকে? জি জি জি। সবসময় একটু কথা সারাবেলা কথা প্লিজ, কথা বলতেই আছেন আপনারা। ভাই। এই, জি, মনিরুল ইসলামকে আমি পেলাম না খুঁজে। আপনি যদি হ্যান্ড রেজ করেন তাহলে আপনাকে পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা দেখলাম। এখানে আসে মাস্টারি ওরিয়েন্টেশন অ্যান্ড পারফরমেন্স ওরিয়েন্টেশন, মূল পার্থক্য। এই চারটা একটু দেখি, আমরা খুব একটু দ্রুত যাই, চারটা একটু দেখি। এই কলামটি দেখেন, নতুন দক্ষতা অর্জন এবং নিজেকে ইমপ্রুভ করা। তাদের দৃষ্টিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ আয়ত্ত করা, ভুলকে শেখার জন্য একটি স্বাভাবিক অংশ বা সুযোগ হিসেবে দেখা। ইন্টারনাল টাস্ক ফোকাস, কাজের গভীরে মনোযোগ থাকে। অন্যদিকে পারফরমেন্স ওরিয়েন্টেশন যারা, অন্যদের চেয়ে ভালো করা এবং নিজের এবিলিটি প্রদর্শন করা হচ্ছে তাদের কাজ। উচ্চ গ্রেড বা হাই গ্রেড পাওয়া বা সবার থেকে এগিয়ে থাকাটা হচ্ছে তাদের টার্গেট থাকে। ভুলকে নিজের যোগ্যতাহীনতা বা লো অ্যাবিলিটি হিসেবে দেখে তারা। হ্যাঁ, আরেকটা হচ্ছে এক্সটার্নাল আউটকামকে তারা পছন্দ করে। যেহেতু তারা এক্সটার্নাল আউটকামকে পছন্দ করে, তাদেরকে আপনি পুরস্কার দিয়ে শান্ত করতে পারেন। যারা হচ্ছে এক্সটার্নাল আউটকাম, এক্সটার্নাল বা আউটকাম ফোকাস, তাদেরকে আপনি পুরস্কার দিতে পারেন। অন্যদিকে যারা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেশনে, তাদেরকে আপনি পুরস্কার দিলে কাজ হবে না, তাদেরকে আপনি আপনার সুপ্রিমেসি দিবেন জ্ঞান দিয়ে। তখন ক্লাসকে আপনি হাই গিয়ার করে তাদেরকে সন্তুষ্ট করবেন।
আমি একটু পজ দিচ্ছি, আমি একটু এটাকে পজ দিচ্ছি। আচ্ছা, তাহলে ধন্যবাদ, আমি মনিরুল ইসলামকে পেয়েছি, আপনাকে আমি কো হোস্ট করে দিলাম। তাহলে মনিরুল ইসলাম ভুইয়া স্যারকে আমি কো হোস্ট করে দিলাম। আপনি একটু কাইন্ডলি, হ্যাঁ, পরবর্তীতে কেউ যদি মাইক্রোফোন অন করে কথাবার্তা বলে আপনি একটু তাদেরকে ইয়ে করবেন, মিট করে দিবেন। একাডেমিক সাকসেসের উপর প্রভাব, ইম্প্যাক্ট অন একাডেমিক সাকসেস। আচ্ছা, ডিপ লার্নিং স্ট্র্যাটেজি, হাই, এটা আলোচনামূলক, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। স্লাইড, আপনারা ভিডিওটা দেখে এটা পড়ে নিন। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা বিষয়ে কথা বলেছি, হ্যাঁ, যদি এগুলোকে আমরা রিভিউ করি তাহলে আমরা অল্প কিছু পয়েন্টস আমরা পাই। সেই পয়েন্টসগুলো কি কি, আমি একটা শিট রেডি করেছি। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আপনাদেরকে যদি আমি করি, হুম, একটি আদর্শ বা ইন্ডাকশন বা প্রারম্ভিক অবতারণার সময়সীমা কত হওয়া উচিত, কত মিনিটের মধ্যে আমরা পার ঘোষণা করতে পারি? কেউ একজন বলবেন। 2 থেকে 5 মিনিট স্যার। গুড, উত্তর সঠিক। সরাসরি যে ক্লাসের শুরুতে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য নিচের কোনটি সবচেয়ে কার্যকর, নিচের না পাশের কোনটি সবচেয়ে কার্যকর? কোনো কোনো আকর্ষণীয় ছবি আকর্ষণীয় বা ছবি বাধা দেখানো, দেখানো। ছবি বা ধাঁধা বাধা দেখানো। দেখানো। গ, তাই না? গ। আচ্ছা, ঠিক আছে, সঠিক। অ্যাটেনশন বা মনোযোগের বৈশিষ্ট্য কোনটি? এখানে 4টি অপশন দেয়া আছে। গ স্যার। সবাই কি একমত? গ, অস্থায়ী ফোকাস। আচ্ছা, তাহলে অ্যাটেনশন হচ্ছে অস্থায়ী ফোকাস, যা পাঠ শুরু করতে সাহায্য করে। ধন্যবাদ। নেক্সট, মাস্টারি ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য কি? স্যার খ নাম্বার, নতুন দক্ষতা অর্জন এবং নিজের উন্নতি করা। খ। খ, খতে খরগোশ, নতুন দক্ষতা অর্জন এবং নিজের উন্নতি করা, মাস্টারি ওরিয়েন্টেশন। আচ্ছা, পাঠ সরা ঘোষণার সরাসরি ফলাফল কয়টি? দুইটি স্যার, মনোযোগ ও আগ্রহ। আচ্ছা, ঘতে ঘর, 2টি, মনোযোগ এবং আগ্রহ। আচ্ছা, ঢাকা 8:30 নামাবো। 3-এর 1, ক্লাসের শুরুতে সরাসরি বই খুলে পড়ানো কি সঠিক পদ্ধতি? ক্লাসের শুরুতে সরাসরি বই খুলে পড়ানো যেটা কি সঠিক স্যার। পদ্ধতি? আচ্ছা, না। তাহলে আগে আমরা যা করেছি করেছি, ধরেন এখন থেকে ক্লাসে ঢুকে সরাসরি বই খুলে আমরা পড়াবো না, আর বলবো না যে তোমরা সবাই শান্ত হও, আমি তোমাদেরকে এই বিষয়ে পড়াবো। এটা একটা রং মেথড। আচ্ছা, কোন বিষয়টিকে মনের চোখ দিয়ে কোনো কিছুর দিকে তাকানো আগ্রহ। বলা হয়? আচ্ছা, 3-এর 3, পাঠ আগ্রহ। ঘোষণার সময়, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা এটা পড়ছি, পাঠ ঘোষণার সময় শিক্ষার্থীদের কোন কাজটি খাতায় কি করতে বলা হয়, না লিখতে বলা হয়? সরি, এখানে এটা হবে লিখতে বলা হয়, হ্যাঁ, স্যার এটা যে বিষয়ে আমরা পড়াবো সেই বিষয়টি। রাইট, শিরোনাম, টপিকটা। পাঠের শিরোনাম, বিষয়ের ছোট ছোট প্রশ্ন, হ্যাঁ শিরোনাম। পাঠ শিরোনাম। আচ্ছা, পাঠ ঘোষণার সময় জি শিক্ষার্থীদেরকে বসে। খাতায় লিখতে বলা হবে পাঠ শিরোনাম তুমি লেখো। আচ্ছা, এবং একটু বোর্ডে লিখে তারপরে আমরা বলবো। ক্লাসের প্রথম 5 মিনিট কেন গুরুত্বপূর্ণ, একটি কারণ বলুন তো দেখি। শিক্ষকদের, স্যার সরি, স্টুডেন্টদের মনোযোগ শিক্ষার্থীর মনোযোগ এবং আকর্ষণ আগ্রহ করা। ফিরিয়ে নিয়ে আসা, গুড। তিন সক্রিয় দশমিক করা। পাঁচ গভীর মনোযোগ বা কাজের গভীর মনোযোগ দেওয়া আচ্ছা, আচ্ছা, বাদ দেন, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা দেখতেছি, উত্তরটা পেয়ে গেছি আমরা, যে আপনারা যেটা বলেছেন সেটা ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি হচ্ছে ইয়ে দেখাবো। আপনারা বলেছেন যে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? আমি কি স্ক্রিন কোনটা দিয়েছি, আচ্ছা জানি না। জি স্যার। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ারটা দিই। হুম, আচ্ছা, আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটু দেখাবো যে লার্নার গ্রুপে আপনাদের যে আমি ইয়ে দিলাম, কয়েকজন জানতে চাচ্ছেন যে এটা কিভাবে ডাউনলোড করবেন লেসন প্ল্যান। আচ্ছা, এটা কি আপনারা দেখেছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। এখানে এই যে নতুন পাঠ পরিকল্পনা, লেসন, এই যে এটা আমার মাউসকে দেখা যাচ্ছে, এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা আসবে। আসলে এই যে দেখেন এখানে সব লেসন প্ল্যান দেওয়া আছে। একটা বিষয়ের নাম বলেন, যে লেসন প্ল্যানটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, যে কোনো একটা বিষয়ের নাম বলেন, এখানে যা দেখা যাচ্ছে স্ক্রিনে। জি স্যার, আমি দেখেছি এগুলো।
প্রতি বিষয় আছে। বাংলা, ধরেন বাংলা বললেন, আচ্ছা বাংলাটা open করলেন। একটা আইডিয়া পাবেন আপনি, আপনি হুবহু যে এটাই ফলো করবেন তা না, আমরা যথাসম্ভব বাছাই করে এখানে দিয়েছি। এখন শিক্ষার্থীদের কাজের মধ্যে কম বেশি ত্রুটি থাকেই, তারপরে আপনি একটা আইডিয়া পাবেন। আচ্ছা, আমি একটু ইয়ে করি। স্যার এইভাবে লেসন প্ল্যান এক্সামে লিখতে হয়? জি জি জি, এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। আচ্ছা, শিফট অল্টার, আমি একটু দেখাবো আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে শিক্ষক জোরে নিঃশ্বাস, শিক্ষার্থীদেরকে জোরে নিঃশ্বাস নিতে বলবো, এবং এখানে এই যে এইখানে আর কি, হ্যাঁ, কোথায় আছি, এখানে আছি। এই যে এখানে সবাই দেখেন একটু, শিক্ষা, এই যে এখানে শিক্ষকের কাজ এবং শিক্ষার্থীর কাজ, দেখেছেন? অর্থাৎ আমরা এখানে শিক্ষক এখানে বৃক্ষের প্রসঙ্গ নিয়ে আসবে কিভাবে, তিনি নিঃশ্বাস নিতে বললেন এবং নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেনের সম্পর্ক, এবং অক্সিজেন থেকে তিনি আস্তে আস্তে বাংলা কবিতা, বৃক্ষ কবিতার দিকে শিক্ষার্থীদেরকে নিয়ে আসলেন। হুম, এটা কি একটা পাঠ ঘোষণা হয় নাই? জি স্যার, হয়েছে তো। আচ্ছা জি, এরকমই আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লেসন প্ল্যানগুলো আপনারা পেলেন। আর হচ্ছে আহ, যখন আপনারা ইউটিউবে যাবেন, আমাদের কলেজের, এটা মুছতে হবে তাই না, এটা একটু ক্লিয়ার করি। শিফট অল্টার সি, মুছে কিভাবে? আচ্ছা, দেখতেছি। স্যার এটা পিডিএফ এর ইরেজার দিয়ে মুছতে হবে। এই যে এখানে আপনারা হচ্ছে কোথায় যেন, অনেকগুলো ভিডিও তো, পাঠ পরিকল্পনা, এই যেখানে সার্চ দিলে পাবেন আপনারা, কি লিখি, পাঠ পাঠ ঘোষণা, বাংলা লিখে পাঠ ঘোষণা লিখলে পেয়ে যাবেন পাঠ ঘোষণা। কিসের পাঠ, কিসের পাঠে নিয়ে গেছে? আচ্ছা, আমি আপনাদেরকে দিয়ে দেবো না এখানে, এখন সময় নষ্ট না করি, অনেক রাত হয়ে গেছে। স্যার এখানে আপনি পাঠ লিঙ্কটা পাঠিয়ে দিন। লিঙ্কটা দিয়ে দেবো না, হ্যাঁ। কিন্তু ওই জি। যে কেন আপনাদের কেউ একজন বললেন যে না এটা নাকি দেখা যাচ্ছে না, আমি ঠিক জানি না কেন দেখা যাচ্ছে না। জি না স্যার, আমার তো কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের ক্লাস থেকে কি আমরা মোটামুটি কোনো কিছু শিখতে পারলাম কিনা? আলহামদুলিল্লাহ স্যার, আজকে ক্লাস খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখেছি। আচ্ছা আচ্ছা। একটু কঠিন মনে হতে পারে, কিন্তু